নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, প্রস্তুতি তুঙ্গে। ভারত চীনের সৈন্য প্রত্যাহার নিয়ে এই প্রথম মুখ খুলল রাশিয়া। উভয় দেশের মানবিক সিদ্ধান্ত নিয়ে জানালো ইতিবাচক মতামত। ভারত অনেক উন্নত, পাকিস্তান দুর্নীতিপূর্ণ, স্বীকার করলেন ইমরান খান। লালারসের পরিবর্তে পায়ুদার থেকে নেওয়া হবে করোনার নমুনা, অভিনব নিয়ম জারি চীনে। সহযোগীদের বরখাস্ত করার প্রতিবাদ, পদত্যাগ করলেন ব্রিটেনের প্রথম মুসলিম অর্থমন্ত্রী। আমেরিকায় দাপটে রাজত্ব করছে ভারতীয় বংশোদ্ভূতরা, মত প্রকাশ করলেন বাইডেন। করোনার টিকাকরণ থেকে বাদ পড়ল না পশু, এই প্রথম টিকা পেল ক্যারেন নামের গ্রেট এপ। চলে আসি বিস্তারিত খবরে। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, প্রস্তুতি তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সামনেই। এ মাসের শেষের দিকে মোদি বাংলাদেশ যাচ্ছেন। মোদির ঢাকা সফর আসন্ন। কোভিড পর্বের পরে প্রায় 1 বছর পেরিয়ে এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মোদির এই সফর। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই সূত্রেই ঢাকা সফর সেরে এলেন। তখনই মোদির সফর চূড়ান্ত হলো। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা বলেন এস জয়শঙ্কর। সেই বৈঠকে দুদেশের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের তরফে কিছু অভিযোগও ওঠে। সেই সবের উত্তর দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, দুই পক্ষেরই অভিষ্ট হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, এমন একটা পরিবেশ যেখানে কোনো হত্যাকাণ্ড ঘটবে না। তার বিশ্বাস, দুই পক্ষই বসে এই সমস্যার সমাধান করতে পারবে। প্রসঙ্গত, মোদির শেষ বিদেশ সফর ছিল 2019 সালের নভেম্বরে কোভিড পর্বের জেরে। এরপর আর কোনো সফরে যাওয়া হয়ে ওঠেনি মোদির। ভারত চীনের সৈন্য প্রত্যাহার নিয়ে এই প্রথম মুখ খুলল রাশিয়া। উভয় দেশের মানবিক সিদ্ধান্ত নিয়ে জানালো ইতিবাচক মতামত। পূর্ব লাদাখে ভারত ও চীনের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালো রাশিয়া। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সমঝোতার নেপথ্যে রয়েছে মস্কোর হাত। বৃহস্পতিবার ভারত ও চীনের মধ্যে হওয়া সীমান্ত সমঝোতা নিয়ে বিবৃতি দেন রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া ঝাখারোভা। তিনি বলেন, ভারত চীন সীমান্তে চলা গতিবিধির উপর আমরা নজর রাখছি। দুই দেশই আন্তর্জাতিক গোষ্ঠীর দায়িত্বশীল সদস্য। তারা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে। ফেব্রুয়ারির 25 তারিখ দুই দেশের বিদেশ মন্ত্রীদের মধ্যে হওয়া চুক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মধ্যে সংঘাত এড়াতে বদ্ধপরিকর রাশিয়া। পর্দার আড়ালে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে পুতিন প্রশাসনের। বেজিং ও নয়াদিল্লি উভয়ের উপরই যথেষ্ট প্রভাব রয়েছে মস্কোর। ক্রেমলিনের আশঙ্কা, পূর্ব লাদাখে চীনের সঙ্গে সংঘাতের ফলে আমেরিকার আরও কাছে চলে গিয়েছে ভারত। তাই নয়াদিল্লির উপর মার্কিন প্রভাব খর্ব করতে মধ্যস্থতায় নেমেছে রাশিয়া। উল্লেখ্য, পূর্ব লাদাখে সেনা প্রত্যাহার চলাকালীন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আন্তর্জাতিক মঞ্চ যেমন রাষ্ট্রসংঘ, G20, ব্রিক্স, SCO ইত্যাদিতে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে সমন্বয় রক্ষার জোর দিয়েছে দুই দেশ। এছাড়া কৌশলগত বিষয়ে পরস্পরের সহযোগিতা করা নিয়েও আলোচনা হয় দুই দেশের মধ্যে। তবে বিশ্লেষকরা মনে করছেন, গড়পড়তা কূটনীতির আড়ালে ভারতের বিদেশ সচিবের মস্কো সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রায় 10 মাস ধরে চীন ও ভারতের সেনা মুখোমুখি থাকার পর লাদাখ সীমান্তে শান্তি ফেরার নেপথ্যে রাশিয়ার হাত রয়েছে বলে মনে করছেন তারা। সদ্য পূর্ব লাদাখে সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু প্যাংগং হ্রদ থেকে সেনা সরাতে রাজি হয় ভারত ও চীন। ইতিমধ্যে ট্যাঙ্ক, কামান সহ জওয়ানদের সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। ভারত অনেক উন্নত, পাকিস্তান দুর্নীতিপূর্ণ, স্বীকার করলেন ইমরান খান। পাকিস্তানের থেকে অনেক বেশি উন্নত দেশ ভারত। দুর্নীতিতে ডুবেই শেষ হয়ে গিয়েছে ইসলামাবাদের উন্নয়নের আশা। কোনো পাক বিরোধী ব্যক্তিত্ব নয়, এমন দাবি স্বয়ং পাক প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় খোলাখুলি এমনই বিস্ফোরক কথা বলতে শোনা যায় ইমরানকে।
এদিন তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন, স্বাধীনতার পর থেকে ভারত যখন একটু একটু করে উন্নয়নের পথে হেঁটেছে, পাকিস্তান তখন ক্রমশই পিছিয়ে পড়েছে। শনিবার পাক সংসদের নিম্নকক্ষে আস্থা ভোটের মাধ্যমে নিজের শক্তি পরীক্ষা হবে ইমরানের। বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিও বার্তায় সেই নিয়ে বক্তব্য রাখেন ইমরান খান। তিনি জানিয়ে দেন, হেরে গেলে গদি ছাড়তেও আপত্তি নেই তার। এরই পাশাপাশি দেশের পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। রীতিমতো ভারত বন্দনা করতেও দেখা যায় তাকে। ঠিক কী বলেছেন পাক প্রধানমন্ত্রী? তার কথায়, আজ থেকে 50 থেকে 55 বছর আগে সারা বিশ্বে উন্নয়নের প্রতীক হিসেবে পাকিস্তানকে ধরা হতো। আমাদের দেশের এমনই একটা ভাবমূর্তি ছিল বিশ্বের কাছে। আমেরিকায় গেলে পাক প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকতেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু পরবর্তী সময়ে ক্রমেই নিচের দিকে নামতে থাকে পাকিস্তান, এমন দাবি করেন ইমরান খান। এর সূচনা হয়ে গিয়েছিল 1950 সালের পর থেকেই। দুর্নীতি আকাশ ছুঁয়ে ফেলতে শুরু করেছিল। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন শুরু হয় সে দেশে। সেই সময় থেকেই পাকিস্তানের ভাগ্য বদলে যেতে থাকে। এরই পাশাপাশি তার কথায় উঠে আসে ভারতের প্রশস্তি। তিনি বলেন, ক্রিকেট খেলতে যখন ভারতে যেতাম তখন মনে হতো কোনো গরিব দেশ থেকে এক সম্পদশালী উন্নত দেশে খেলতে এসেছি। প্রসঙ্গত, বছর 3 আগে মসনদে বসা ইমরান ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছেন। বিশেষত গত বছরের মাঝামাঝি সময় থেকে 11টা দলের বিরোধী জোটের প্রতিবাদে ক্রমেই দেয়ালে ঠেকে গিয়েছে তার পিঠ। অন্যদিকে অস্বস্তি আরও বেড়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ধূসর তালিকা থেকে পাকিস্তান রেহাই না পাওয়ায়। এবার গদি হারানোর মুখে ইমরান খানের মুখে শোনা গেল উল্টো পুরাণ। লালারসের পরিবর্তে পায়ুদার থেকে নেওয়া হবে করোনার নমুনা। অভিনব নিয়ম জারি চীনে। সাধারণত করোনাকালে সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরেই করোনা টেস্ট বাধ্যতামূলক। এবার করোনা টেস্টের নামে অযথা বিদেশি নাগরিকদের হয়রান করা হচ্ছে বলে অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য পায়ুদার থেকে নমুনা নিয়ে করোনা টেস্ট বাধ্যতামূলক করেছে সে দেশের প্রশাসন। চীনের দাবি, এই মলদ্বার থেকে সংগ্রহ করা নমুনায় ভাইরাসের উপস্থিতি নির্ভুলভাবে বোঝা যায়। এই নিয়মের জেরে চীনে আগত বিদেশিরা প্রবল অস্বস্তিতে। জানা গিয়েছে, এই ক্ষেত্রে মলদ্বারের মধ্যে 2 থেকে 3 সেন্টিমিটার সুতো প্রবেশ করিয়ে নমুনা সংগ্রহ করা হয়। চীনের এই করোনা বিধিতে প্রবল ক্ষুব্ধ পর্যটকেরা। এভাবে নমুনা সংগ্রহে শারীরিক অস্বস্তি ছাড়াও মারাত্মক ট্রমার সৃষ্টি করছে বলে দাবি পর্যটকদের। এতদিন নাক ও মুখ থেকে লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হতো। গত কয়েক মাস ধরে বেজিং, সাংহাইয়ের মতো চীনের আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুদার থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হচ্ছে। সহযোগীদের বরখাস্ত করার প্রতিবাদ। পদত্যাগ করলেন ব্রিটেনের প্রথম মুসলিম অর্থমন্ত্রী। ব্রিটেনের প্রথম মুসলিম অর্থমন্ত্রী হয়ে নজর কেড়েছিলেন সাজিদ জাভিদ। সেই পদের মাসখানেক কাটতে না কাটতেই পদত্যাগ করলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক নির্দেশে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তা মেনে নিতে পারেননি সাজিদ। তা প্রধানমন্ত্রীর নির্দেশ তার কাছে অগ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। ব্রিটিশ গণমাধ্যম সূত্র জানিয়েছে, জাভিদকে তার কিছু সহযোগীকে বরখাস্ত করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী জনসন। জবাবে সাজিদ জানিয়েছেন, কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের শর্ত মেনে নিতে পারে না। কারণ সাজিদ জাভিদের সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছিল, তা মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান সাজিদ। প্রধানমন্ত্রী বরিস জনসন অর্থমন্ত্রী সাজিদ জাভিদের সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়ে বলেছিলেন, তাদের স্থানে প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ করতে হবে, যাতে সবাই মিলে একটি টিম গঠন করে এগিয়ে যাওয়া যায়। প্রথম দফা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন সাজিদ জাভিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগের পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে তিনিও ছিলেন। তাকে ব্রিটেনের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবেও ধরা হয়। 49 বছর বয়সী এই মুসলিম কনজারভেটিভ এমপি থেরেসা মে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। প্রথম কোনো মুসলিম হিসেবে ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। সাজিদ জাভিদের বাবা 1960-এর দশকে পাকিস্তান থেকে এদেশে এসে প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হন, পরে বাস চালাতেন। জাভিদ পড়াশোনা করে অর্থনীতি বিষয়ে। মাত্র 25 বছর বয়সেই মার্কিন চেজ ম্যানহাটন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন তিনি। আমেরিকায় দাপটে রাজত্ব করছে ভারতীয় বংশোদ্ভূতরা, মত প্রকাশ করলেন বাইডেন। বর্তমান মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহু ভারতীয় বংশোদ্ভূতকে বসিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই জো বাইডেন বলেছেন, দেশের দাপট বাড়ছে ভারতীয় মার্কিনীদের। 50 দিনও হয়নি মসনদে বসেছেন বাইডেন।
এরই মধ্যে এখনও কমপক্ষে 55 জন ভারতীয় বংশোদ্ভূতকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব দিয়েছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে তার ব্যক্তিগত বক্তৃতা লেখক প্রশাসনের সব ক্ষেত্রেই ভারতীয় বংশোদ্ভূতদের জায়গা দিয়েছেন প্রেসিডেন্ট। সম্প্রতি মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে মার্কিন মহাকাশযান পার্সিভারেন্স। তা নিয়ে নাসার একটি অনুষ্ঠানে গিয়ে বাইডেনের মুখে উঠে আসে স্বাতী মোহন কমলা হ্যারিসের প্রসঙ্গ। তার কথায়, আপনারা অনবদ্য। নাসার মঙ্গল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বাতী। উল্লেখযোগ্যভাবে এবার মহিলাদের বেশি গুরুত্ব দিয়েছে বাইডেন প্রশাসন। নাগরিক অধিকার এবং সুরক্ষা দপ্তরের সচিব থেকে শুরু করে জিল বাইডেনের পলিসি ডিরেক্টর, মার্কিন ইকোনমিক কাউন্সিল সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন মহিলারা। করোনার টিকাকরণ থেকে বাদ পড়ল না পশু। এই প্রথম টিকা পেল ক্যারেন নামের গ্রেট এপ। পরের পর ইতিহাস সৃষ্টি করে চলেছে সে। তবে সে ইতিহাস মানব জগতের ইতিহাস নয়, প্রাণী জগতের ইতিহাস, যা আবার এক হিসাবে মানবেতর জাতির ইতিহাস। একটি মহিলা ওরাংওটাং প্রাণীদের মধ্যে প্রথম পেল করোনা টিকা। ক্যারেন নামে যে গ্রেট এপসের মধ্যে প্রথম করোনা টিকা নিয়ে ইতিহাস সৃষ্টি করল। এই ক্যারেনই বেশ কয়েক বছর আগে প্রাণী রোগ নিরাময়ের ইতিহাসে অন্য এক মাইল ফলক ছুঁয়েছিল। সেই ছিল প্রাণীজগতের প্রথম সদস্য যার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল 1994 সালে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো চিড়িয়াখানায় 4টি ওরাংওটাং ও 5টি বেনোবোসকে টিকা দেওয়া হয়েছে বলে জানানো হয়। গরিলা প্রজাতির মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের এই টিকা দেওয়া হয় বলে খবর। সান ডিয়েগো ওয়াইল্ড লাইফ অ্যালিয়েন্সের বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা নাদিন লাম্বার্সকি জানান, এর আগেও এই ধরনের প্রাণীকে ফ্লু ও হামের টিকা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, বিশ্বে এই প্রথম মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হলো। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।